2014 সাল, ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়ার উত্থান। প্রথম দিকে ইসলামিক স্টেটের সঙ্গে আল কায়দার কিন্তু মূলত একটা লিঙ্ক ছিল, কারণ ওসামা বিন লাদেনকে ইসলামিক স্টেট মনে করতো তাদের ফোর ফাদার। কিন্তু পরবর্তীকালে আল কায়দা এবং ইসলামিক স্টেটের মধ্যে একটা মতাদর্শের পার্থক্য দেখা যায়। মতাদর্শের পার্থক্যটা কি? নমস্কার, শুভ সন্ধ্যা। চলে এলাম আবার রবিবারের আলোচনা সভায়। যে আলোচনা সভার বিষয়বস্তু হলো আফগানিস্তানের রাজনৈতিক সমীকরণ, ঠান্ডা লড়াই, উত্তর ঠান্ডা লড়াই ও সাম্প্রতিক কাল। আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের অন্যতম সদস্য এবং সদস্যা প্রকাশ চক্রবর্তী, আশিস কর এবং আমি পায়েল দাস। আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের আজকের বিশেষ অতিথি এবং আলোচক সহকারী অধ্যাপিকা সম্পূর্ণা গোস্বামী ম্যাডাম। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে ম্যাডামকে জানাই সুস্বাগতম। আজ আলোচনার পূর্বে আমি একটি সুখবরজনিত বিশেষ ঘোষণা করব। প্রথমত, আমরা ভারতীয় রাষ্ট্রচিন্তার প্রবাহ বইটি প্রকাশিত করার জন্য আপনাদের আর্টিকেল জমা দেওয়ার কথা বলেছিলাম, যার শেষ তারিখ দিয়েছিলাম 31শে অগস্ট। আমরা বিভিন্ন শিক্ষক শিক্ষিকা, গবেষক গবেষিকাদের আবেদনে আর্টিকেল জমা দেওয়ার তারিখটি বর্ধিত করে 31শে সেপ্টেম্বর পর্যন্ত করেছি। আপনারা যারা লেখা জমা দেননি বা এখনো অবধি লেখা জমা দিতে চান, অবশ্যই 31শে সেপ্টেম্বরের মধ্যে লেখা জমা করতে পারেন আমাদের মেইল অ্যাড্রেসে। দ্বিতীয়ত, 5ই সেপ্টেম্বর রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র শিক্ষক দিবস ও ওয়ান ডে স্টেট লেভেল সেমিনারের আয়োজন করেছে। সময় সকাল 11টা থেকে দুপুর 3টে এবং স্থান কলেজ স্ট্রিট কফি হাউসের ওপরে বৈচিত্র্য সভাঘর। বর্তমান পরিস্থিতির দরুন আমরা মাত্র 50 জনকে নিয়েই এই প্রোগ্রামটি করতে পারবো। তাই আপনারা যারা এই অনুষ্ঠানে উপস্থিত হতে চান, দ্রুত 100 টাকার বিনিময়ে আমাদের কাছে রেজিস্ট্রেশন করুন। এবার সময় নষ্ট না করে আমরা আজকের অনুষ্ঠানে ফিরে আসব। আজ আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপিকা সম্পূর্ণা গোস্বামী ম্যাডাম, যিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে সুকান্ত কলেজের রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপিকা, যিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে গবেষণারত রয়েছেন। তার গবেষণার বিষয়বস্তু হলো Politics of Sub-Regional Connectivity in South Asia, India, China and their competitive engagement in the theatre of Myanmar. রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে ম্যাডামকে জানানো হচ্ছে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যেও আমাদের সামনে উপস্থিত হওয়ার জন্য। আমি ম্যাডামকে অনুরোধ করব আজকের সেমিনারটি শুরু করার জন্য। ধন্যবাদ। সবাইকে শুভ সন্ধ্যা। আমি অত্যন্ত আনন্দিত আজকে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের রিকোয়েস্টে আমি আপনাদের সামনে আমার বক্তব্য পেশ করতে পারবো। বিগত কয়েকদিন ধরে বিশেষ করে 15ই অগস্টের পর থেকে আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে একটি নতুন ইস্যু খুব বেশি করে আমাদের প্রায় প্রত্যেকের নজর কেড়েছে, এবং তা হলো আফগানিস্তানের যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি। বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পরবর্তী সময় থেকে যে মারাত্মক ক্রাইসিসের মধ্যে দেশটি পড়েছে, সেখানকার নাগরিক তারা যেভাবে হাহাকার করছে দেশ থেকে বেরোনোর জন্য, এই সমস্ত বিষয় নিয়ে গত কয়েকদিন ধরে যেভাবে জাতীয় স্তরে বা আমাদের বাংলা পশ্চিমবঙ্গে রাজ্য স্তরে প্রত্যেকটা খবরের চ্যানেল খুব বেশি করে আফগানিস্তান নিয়ে প্রচার করছে, এবং তারা প্রত্যেকের কাছে তুলে ধরার চেষ্টা করছে যে আফগানিস্তানের এই ঘটনা, যে ঘটনা আগামী দিনে ঘটতে চলেছে, বা যেই ঘটনার কারণে বা যেই কারণে আজকে আফগানিস্তানের সাধারণ নাগরিকরা এত বেশি চিন্তিত হয়ে পড়েছেন, এবং তার পাশাপাশি তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলো, প্রাচ্যাত্য রাষ্ট্রগুলো এত চিন্তায় পড়েছে, এই সমস্ত কিছু নিয়ে বারবার করে তুলে ধরা হচ্ছে।
সমস্ত সংবাদ মাধ্যমে। কিন্তু যে বিষয়টা অন্তত একাডেমিক আলোচনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো রাজনৈতিক সমীকরণ, অর্থাৎ পলিটিক্যাল ইকুয়েশন। এবং এই পলিটিক্যাল ইকুয়েশন কিন্তু একদিনে তৈরি হয় না, পলিটিক্যাল ইকুয়েশন বহু বছর ধরে তৈরি হয় এবং তার পেছনে লুকিয়ে থাকে অনেক বড় ইতিহাস। এবং আফগানিস্তানেরও কিন্তু ইতিহাস রয়েছে, যে ইতিহাসটা আমরা যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি বা চর্চা করছি, আমরা অনেকেই ঠান্ডা লড়াই পড়েছি। এবং ঠান্ডা লড়াই যখনই আমরা আলোচনা করি বা আমরা যখন একাডেমিক লেকচার্স ঠান্ডা লড়াই নিয়ে শুনি বা সেখানে অংশগ্রহণ করি, আমরা সবাই কিন্তু আফগানিস্তানের নামটি বারবার উচ্চারিত হতে শুনেছি। কেন আফগানিস্তান ঠান্ডা লড়াইয়ের সময় থেকে এত বেশি গুরুত্বপূর্ণ, এবং কেন আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্র বা তার আগে সোভিয়েত ইউনিয়ন বারবার করে ইনভেড করেছে। আমি শুধু সোভিয়েত ইউনিয়ন বলবো না, কারণ সোভিয়েত ইউনিয়নের আগে ব্রিটেন যে দক্ষিণ এশিয়াকে উপনিবেশ বানিয়েছিল, সেই ব্রিটেনও কিন্তু আফগানিস্তানকে উপনিবেশ বানানোর চেষ্টা করেছিল। কেন আফগানিস্তানে বারবার করে ফরেন ইন্টারভেনশন হয় এবং কেন আফগানিস্তান আন্তর্জাতিক রাজনীতিতে এত গুরুত্বপূর্ণ, সেটা বোঝাটা খুবই প্রয়োজনীয়। এবং আন্তর্জাতিক রাজনীতিতে একটা দেশ গুরুত্বপূর্ণ হওয়ার পেছনে তার একটা সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক কারণ থাকে। সবার প্রথমে আসি আমি রাজনৈতিক কারণটা, যদিও এখানে রাজনৈতিক বলাটা ঠিক হবে না, রাদার আমার মনে হয় এটাকে জিও স্ট্র্যাটেজিক বললে বোধহয় আরো বেশি অ্যাপ্লিকেবল হবে, অন্তত আফগানিস্তানের ক্ষেত্রে। সেই জন্য প্রথম আমি যে জিনিসটা বলার চেষ্টা করব সেটা হচ্ছে আফগানিস্তানের লোকেশন। আমরা যদি একটু গ্লোবাল ম্যাপটা দেখি, তাহলে গ্লোবাল ম্যাপের এশিয়া মহাদেশের একদম কেন্দ্রবিন্দু স্থলে যদি কোনো দেশ অবস্থিত থাকে তা হলো আফগানিস্তান। আফগানিস্তানের উত্তরে রয়েছে তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান। দক্ষিণে রয়েছে ইরান এবং পাকিস্তান। পূর্বে রয়েছে পাকিস্তান। একটি ছোট্ট করিডোরের মাধ্যমে আফগানিস্তানকে বর্ডার করছে চায়না। আফগানিস্তানের পূর্ব দিকে ভারতও রয়েছে, যদিও ভারতের যেই অংশটি আফগানিস্তানের সঙ্গে বর্ডার করে সেটা এখন পাকিস্তান অকুপাইড কাশ্মীর। কিন্তু আমরা পাকিস্তান অকুপাইড কাশ্মীর তো সাম্প্রতিককালে, কিন্তু তার আগে অবশ্যই ভারতের সঙ্গে আফগানিস্তানের একটি বর্ডার রয়েছে। এবং পশ্চিম দিকে রয়েছে ইরান। আজকে হঠাৎ করে এই আলোচনার জন্য যখন আমি পড়াশোনা করছি এবং বিগত কয়েকদিন ধরে আমার এই আফগানিস্তান নিয়ে চর্চাও করতে হচ্ছে, যেহেতু অনেক সংবাদ মাধ্যমে আমাকে আফগানিস্তান নিয়ে বলতে হচ্ছে, একটা অদ্ভুত আর্টিকেল আজকে আমার চোখে পড়ে। যে আর্টিকেলটি লিখছেন একজন চাইনিজ স্কলার, এবং তিনি বলছেন যে ট্যাং ডাইনেস্টি, চায়নার ট্যাং ডাইনেস্টি, তারা কিন্তু আফগানিস্তানে ইনভেড করেছিল এবং ইনভেড করার পেছনে মূল কারণটা ছিল আফগানিস্তানের স্ট্র্যাটেজিক লোকেশন। কেন আফগানিস্তানের স্ট্র্যাটেজিক লোকেশনটা এত বেশি গুরুত্বপূর্ণ? এবং সেই চাইনিজ স্কলার এটাও বলছেন যে আফগানিস্তানকে যারা দখল করতে পারবে বা যেই শক্তি আফগানিস্তানে তাদের ইনফ্লুয়েন্স অনেক বেশি স্ট্রেনদেন করতে পারবে, অনেক বেশি স্ট্রং করতে পারবে, তারা আলটিমেটলি গোটা বিশ্বকে পরিচালনা করতে পারবে। আমরা অনেকেই যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রী আছি এখানে, আমার মনে হয় যে আমরা সবাই মূলত রাষ্ট্রবিজ্ঞান নিয়ে চর্চা করি। আমরা যারা স্ট্র্যাটেজিক স্টাডিজ পড়েছি তারা নিশ্চয়ই হার্টল্যান্ড থিওরি পড়েছি, আলফ্রেড থায়ার মাহানের বা ম্যাকাইন্ডারের। সবাই কিন্তু একটা বিষয় বলেছে যে কন্টিনেন্টাল পাওয়ার এবং সি পাওয়ার, এই দুটো পাওয়ারকে নিয়ে কিন্তু আন্তর্জাতিক রাজনীতির সমীকরণ তৈরি হয়। আফগানিস্তান অবশ্যই কন্টিনেন্টাল পাওয়ার, কিন্তু আফগানিস্তানে যদি কোনো পাশ্চাত্য দেশ, প্রথম বিশ্বের রাষ্ট্র বা কোনো শক্তিধর দেশ বলা যেতে পারে, তারা যদি তাদের ইনফ্লুয়েন্স রাখতে পারে, তারা কিন্তু খুব সহজেই পার্সিয়ান গালফকে অ্যাক্সেস করতে পারবে। এবং আমরা সবাই জানি পার্সিয়ান গালফ মানেই যে বিষয়টা আমাদের মাথায় সবার আগে আসে তা হলো তেলের খনি। একবিংশ শতাব্দীতে
বিশেষ করে বিশ্বায়নের পরবর্তী সময়ে যে কোনো রাষ্ট্রের শক্তি কিন্তু সামরিক শক্তির দ্বারা চিহ্নিত করা সম্ভবপর নয়, রাদার তার অর্থনৈতিক শক্তি দিয়েই কিন্তু একটা রাষ্ট্রের শক্তিকে ডিফাইন করা হয়। এবং যখনই আমরা অর্থনৈতিক শক্তির কথা বলছি তখনই চলে আসছে এনার্জি কনজাম্পশন এবং সেই দেশের এনার্জি রিকোয়ারমেন্ট। এবং এনার্জি মানেই হচ্ছে অবভিয়াসলি ফুয়েলস। এবং সেই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সোভিয়েত রাশিয়া থেকে শুরু করে সাম্প্রতিককালে চায়না, এই প্রত্যেকটা দেশই কিন্তু মিডল ইস্ট বা সেন্ট্রাল এশিয়াকে তাদের ইনফ্লুয়েন্সটা, মানে এই সেন্ট্রাল এশিয়া বা মিডল ইস্টে তাদের ইনফ্লুয়েন্সটাকে অনেক বেশি দৃঢ় করার প্রচেষ্টায় থাকে, শুধুমাত্র এই তেলের খনিকে আরো বেশি করে যাতে এক্সপ্লয়েট করা যেতে পারে। এবার আসি আফগানিস্তান। আফগানিস্তানে নেশন বিল্ডিং প্রসেস শুরু হয়েছিল 18th সেঞ্চুরিতে আহমেদ শাহের হাত ধরে। এই আহমেদ শাহ অবশ্যই কিন্তু শাহ অফ ইরান তৎকালীন, অর্থাৎ 18 শতাব্দীতে শাহ অফ ইরান মূলত আফগানিস্তানে তারই ইনফ্লুয়েন্স চলতো। এবং 1973 অব্দি কিন্তু আফগানিস্তানে মোনার্কিক্যাল রুল ছিল, অর্থাৎ এটা কিন্তু কোনো রিপাবলিক ছিল না, এটা কোনো প্রজাতান্ত্রিক রাষ্ট্র ছিল না, রাদার এটা কিন্তু একটা মোনার্কিক্যাল স্টেট ছিল। মোনার্কিক্যাল স্টেট হলেও আফগানিস্তানের যদি সামাজিক প্রেক্ষাপটটা একটু দেখা যায় তাহলে দেখবো যে আফগানিস্তানে মূলত ট্রাইবাল সোসাইটি, এবং এটা কোনো একটি ট্রাইবের দ্বারা কিন্তু এই সমাজটি তৈরি হয়নি, বহু সংখ্যক ট্রাইব আছে যার মধ্যে চারটে বিশেষ করে বা বলা যেতে পারে চারটের মধ্যে মেজরিটি। প্রথম হচ্ছে পাশতুনস, যারা দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব আফগানিস্তানে যাদের অবস্থান। এই পাশতুনসরা প্রেজেন্টলি আফগানিস্তানের দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব অঞ্চলে তো অবস্থান করেই, তার পাশাপাশি পাকিস্তানের উত্তর পশ্চিম অঞ্চলেও কিন্তু পাশতুনসরা অবস্থান করে। এবং আফগানিস্তানের উত্তর দিকে আছে উজবেকস, যারা মূলত উজবেকিস্তানের থেকে আসছে, উজবেকিস্তানের মানুষ বলা যেতে পারে। রয়েছে তাজিকস, যারা তাজিকিস্তান অঞ্চলের মানুষ, এবং পাশাপাশি রয়েছে হাজার্স। এই হাজার্সরা কিন্তু মূলত মঙ্গোলিয়ান রেসের। কাজে একটা বিষয় এখানে পরিষ্কার যে আফগানিস্তানে কিন্তু মেজরিটি বলতে যে একটা কোনো নির্দিষ্ট পপুলেশন তা কিন্তু নয়, এখানে এরকম চারটে মেজর ট্রাইবস রয়েছে এবং তার পাশাপাশি কিছু ছোট 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 বহু ট্রাইবস রয়েছে যারা কিন্তু একেবারেই ইউনিফাইড নয়। ভারতবর্ষের ক্ষেত্রে আমরা যদি দেখি, ভারতবর্ষেও কিন্তু প্রচুর প্রজাতির মানুষ রয়েছে, কিন্তু ভারতবর্ষের রাদার আমি বলবো থ্যাঙ্কস টু ব্রিটেন কলোনাইজেশন, তার কারণে কিন্তু আমাদের নেশন বিল্ডিং প্রসেসটা যেহেতু অনেক বছর আগে থেকে শুরু হয়েছিল বলে আজকে ভারতবর্ষে এত ডাইভার্সিটি থাকা সত্ত্বেও আমরা কিন্তু একটা ইউনিফাইড বা হোমোজিনিয়াস নেশন স্টেটে পরিণত হয়েছি, যেটা আফগানিস্তানের পক্ষে করা পসিবল হয়নি। এবং এই যে ট্রাইবসরা রয়েছে, এই ট্রাইবসরা তারা কিন্তু মূলত চাষবাসে নিযুক্ত, এবং এখানে চাষ বলতে বলা যেতে পারে আফিন চাষ। এবং এই আফিন চাষ করে তারা ইলিগালি সে আফিনকে ট্রেড করে দক্ষিণ এশিয়া এবং মিডল ইস্টের বহু দেশে। তাই বলা যেতে পারে অর্থনৈতিক যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু এই আফিন চাষ এবং ইলিগাল ট্রেড। সমস্যা হলো এই ট্রাইবালসরা শুধুমাত্র প্রজাতি হিসাবেই ভিন্ন নয়, তারা মুসলিম হলেও এই মুসলিম ধর্মের নিরিখেও কিন্তু এরা ভিন্ন। কারণ দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকে যে পাশতুনসরা রয়েছেন তারা হচ্ছেন সুন্নি মুসলিমস, এবং নর্থে যারা তাজিকস, উজবেকস বা হাজার্স রয়েছেন তারা হচ্ছে শিয়া মুসলিমস। এবং তোমরা যারা বা আপনারা যারা
সেন্ট্রাল এশিয়া বা মিডল ইস্টের একটু হলেও খবর রাখেন তারা জানবেন যে সেন্ট্রাল এশিয়া বা মিডল ইস্টের যে এত টেররিজম, এত ইনসার্জেন্সি, এত সমস্যা, এটা কিন্তু শুধুমাত্র ফরেন ইন্টারভেনশনের জন্য নয়। এই সমস্যাটা কিন্তু এই শিয়া ভার্সেস সুন্নি মুসলিমসদের আধিপত্য নিয়েও। কারা ট্রু ইসলাম, সুন্নিজ না শিয়াজ? এইটা হচ্ছে সবচাইতে বড় প্রশ্ন, যে প্রশ্নের সম্মুখীনে দাঁড়িয়ে আজকের বিভিন্ন সেন্ট্রাল এশিয়া বা মিডল ইস্টের ইসলামিক দেশগুলো তারা আভ্যন্তরীণ প্রেক্ষাপটে একে অপরের সাথে লড়াই করছে। এবার আসি রাজনৈতিক প্রেক্ষাপট। আফগানিস্তান নামমাত্র নেশন স্টেট, তার কারণ এই ট্রাইবাল ওয়ারলর্ডস, অর্থাৎ প্রত্যেকটা ট্রাইবের একজন করে নেতা আছে এবং সেই নেতা তারা কিন্তু রাজনৈতিক ক্ষমতা দখল করবার আপ্রাণ চেষ্টা করে। তাই কোন ট্রাইবই অন্য ট্রাইবের ক্ষমতা বা অন্য ট্রাইবের শাসনে থাকতে পছন্দ করে না, এবং এই কারণে বারবার করে পাশ্চাত্যের দেশগুলো তারা ইন্টারভিন করে একটা ইউনিফাইড আফগান সোসাইটি তৈরি করার চেষ্টা তো অবশ্যই করেছে, কিন্তু তা সত্ত্বেও করে উঠতে পারেনি। 19th সেঞ্চুরিতে ব্রিটেন 3বার ইনভেড করবার অ্যাটেম্পট নিয়েছিল, কিন্তু আফগানিস্তানে ইনভেড করতে পারেনি, কারণ ট্রাইবাল ওয়ারলর্ডসরা কোনো ফরেন ইন্টারভেনশন পছন্দ করে না। সিমিলারলি আফগানিস্তানের সাধারণ নাগরিক তারাও কিন্তু ফরেন ইন্টারভেনশনকে, বা যদি বলা যেতে পারে কোনো বিদেশি শক্তির রাজনৈতিক শাসনের আন্ডারে তারা কিন্তু থাকতে চায় না। ব্রিটেন পারেনি। পরবর্তীকালে যখন ব্রিটেন দক্ষিণ এশিয়ার ছাড়ার চেষ্টা করলো, অর্থাৎ 1947 সাল, আমরা সবাই জানি যখন ভারত স্বাধীন হয়েছিল, তখন পাকিস্তান অলরেডি একটা ভিন্ন দেশ হিসাবে তারা প্রতিষ্ঠা করে গেছিল, এবং আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে সেই ব্রিটেন তারা কিন্তু একটা বর্ডার এঁকে দিয়ে যায়, যেটাকে বলা হয় ডুরান্ট লাইন। কিন্তু আফগানিস্তান সেই বর্ডার কখনো মান্যতা দেয়নি। তার কারণ সেই বর্ডার কিন্তু পাশতু স্পিকিং, বা যেটাকে বলা হয় পাশতুনস, যারা আফ পাকিস্তান বর্ডারে অবস্থান করেন, তাদের মধ্যে একটা সীমান্ত রেখা তৈরি করে দিয়েছিল, যা পাকিস্তান ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য, যা বাংলাদেশ পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও প্রযোজ্য। ঠিক সিমিলারলি আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যেও কিন্তু পরবর্তী সময় এই সীমান্ত রেখা নিয়ে বহুবার কনফ্লিক্ট হয়েছে। আফগানিস্তান ব্রিটেনকে পারসুয়েট করেছিল যাতে ব্রিটেন একটা পাশতু স্পিকিং মেজরিটি নেশন স্টেট তৈরি করে দিয়ে যায়, কিন্তু পাকিস্তান সেটাতে রাজি হয়নি। তার কারণ পাকিস্তানের রাজনৈতিক ইন্টারেস্ট ছিল ভারতের সঙ্গে একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্টে ভারতকে ডিমিন করা। এবং আমরা জানি যে মুসলিম লীগের যে দাবি ছিল 1947-এর আগে, মানে একদম ইমিডিয়েট আগে বলা যেতে পারে, সেটা ছিল একটা ভিন্ন রাষ্ট্র, যে রাষ্ট্রেও অবশ্যই ভারতের অধীনে থাকবে না, এবং সেটা মুসলিমদের নিয়েই সেই রাষ্ট্রটি হবে। আফগানিস্তান চেয়েছিল পাকিস্তানকে আফগানিস্তানের আভ্যন্তরীণ একটি প্রভিন্স তৈরি করতে, কিন্তু পাকিস্তান সেটা কখনোই চায়নি, এবং সেখান থেকেই শুরু হয় আফগানিস্তান এবং পাকিস্তানের লড়াই। পরবর্তীকালে ইরানের শাহ অফ ইরান তিনি মেডিয়েট করতে চেয়েছিল এবং আফগানিস্তানকে লিটারালি বাগদাদ প্যাক্টে সই করতে বাধ্য করেছিল। এই বাগদাদ প্যাক্ট কি? বাগদাদ প্যাক্ট হলো সেন্টো, অর্থাৎ সেন্ট্রাল এশিয়া ট্রিটি অর্গানাইজেশন, যেটা নেটোর নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের একটি উইং, যে উইংটা মূলত সেন্ট্রাল এশিয়াতে কাজ করে, এবং আনডাউটেডলি সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের সাপোর্ট এবং মদতপুষ্ট একটি প্যাক্ট, যে প্যাক্টে আফগানিস্তানকে তারা অন্তর্ভুক্ত করতে চেয়েছিল। কিন্তু এখানে একটা জিনিস আমাদের মনে রাখা উচিত, যে আফগানিস্তানের যারা 1973 সাল অব্দি যে কজন রাজা রাজত্ব করেছে, তারা মূলত সবাই উত্তর আফগানিস্তান থেকে, অর্থাৎ মূলত তারা শিয়া মুসলিম ছিল,
এবং যেহেতু উত্তর দিকে তাজিকিস্তান, উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তান ছিল, এবং তৎকালীন যুগে তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান ছিল আর্স্টওয়াইল সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত প্রভিন্স। কাজে বলা যেতে পারে আফগানিস্তানের উত্তর দিকটা ছিল সোভিয়েত ইউনিয়নের সীমান্তে। কাজী এই নর্দার্ন আফগানিস্তান থেকে আসা যে সমস্ত আফগান রুলার্সরা আফগানিস্তান শাসন করত, তারা কিন্তু আইডিওলজিক্যালি কমিউনিস্ট ছিল, এবং তারা কিন্তু অবশ্যই সোভিয়েত ইউনিয়নের থেকে প্রচুর এইডস পেত সেই সময়, এবং তারা চাইতো সোভিয়েত ইউনিয়নের সাপোর্টে সরকার চালাতে। এখান থেকেই সমস্যা শুরু হয়। বাগদাদ প্যাক্টের কারণে পাকিস্তান আমেরিকান অ্যালাইড হয়ে যায়, ইরান আমেরিকান অ্যালাইড হয়ে যায়, মাঝখানে পড়ে থাকে আফগানিস্তান, যে সোভিয়েত ইউনিয়নের সাথে তার সীমান্ত শেয়ার করত, এবং আফগানিস্তানের শাসকরা তারা অবশ্যই কমিউনিস্ট আইডিওলজিক ছিল। সোভিয়েত ইউনিয়ন তখন মনে করে যে আফগানিস্তানের ব্যাকইয়ার্ডে, অর্থাৎ ইরান এবং পাকিস্তানে অবশ্যম্ভাবী আমেরিকা ইন্টারভিন করতে শুরু করেছে, কারণ এই দুটো রাষ্ট্রই তারা সেন্ট্রোর সাথে হাত মিলিয়েছে, সেন্ট্রোর এগ্রিমেন্টে সাইন করেছে। কাজে আফগানিস্তানকে সোভিয়েত ইউনিয়ন চাইলো আর্স্টওয়াইল সোভিয়েত ইউনিয়নের একটি প্রভিন্স তৈরি করতে। ইতিমধ্যে 1950 অনওয়ার্ডস আফগানিস্তানের শাসক মোহাম্মদ দাউদ, তিনি 1950s এর পরবর্তী সময় থেকে 1973 অব্দি মূলত এরকম তোমার তোমার মোনার্কি চেঞ্জ হতে থাকে, এবং মূলত সমস্ত মোনার্কিক্যাল গভর্নমেন্ট গুলোই কিন্তু সোভিয়েত ব্যাকড ছিল। কিন্তু 1973-তে একটা ঘটনা ঘটে, যে ঘটনার পরিপ্রেক্ষিতে সোভিয়েত ইউনিয়ন আরো নড়ে চড়ে বসে আফগানিস্তানে তাদের ইনফ্লুয়েন্সটাকে আরো দৃঢ় করার। 1973-তে একটি কূপ হয় আফগানিস্তানে, যে কূপের দরুন মোহাম্মদ দাউদের রেজিম আফগানিস্তানি শাসন ক্ষমতায় বসে। এই মোহাম্মদ দাউদ, উনি অবশ্যই সর্বপ্রথম যেটা করেন, উনি মোনার্কি অ্যাবলিশ করেন এবং আফগানিস্তানে প্রজাতন্ত্র স্থাপন করেন। তার পাশাপাশি উনি একটা কমিউনিস্ট পার্টি তৈরি করেন, যে পার্টির নাম হয় পিপলস ডেমোক্রেটিক পার্টি। এই পিপলস ডেমোক্রেটিক পার্টির হাত ধরেই সোভিয়েত ইউনিয়ন আস্তে আস্তে আফগানিস্তানে তাদের প্রবেশ নিশ্চিত করে। কিন্তু মোহাম্মদ দাউদকে সোভিয়েত ইউনিয়নের পছন্দ ছিল না, তার কারণ মোহাম্মদ দাউদ নিজের স্বার্থে মস্কোর সঙ্গেও হাত মিলিয়েছে, এবং তার পাশাপাশি ওয়াশিংটন ডিসির সঙ্গেও হাত মেলাতো তার নিজের স্বার্থের জন্য, এবং কাইন্ড অফ আফগানিস্তানে যাতে ওয়েস্টার্ন পাওয়ার এবং ইস্টার্ন পাওয়ারের একটা সম্মিলন ঘটে, এরকম কিছু একটা চিন্তা নিয়ে মোহাম্মদ দাউদ কিন্তু আফগানিস্তান শাসন করতে শুরু করে। সোভিয়েত ইউনিয়নের পছন্দ হলো না। সোভিয়েত ইউনিয়ন ভাবলো যে কেন আফগানিস্তান, যে আফগানিস্তানে অবশ্যই কমিউনিস্ট একটা ইনফ্লুয়েন্স রয়েছে, সেখানে আমেরিকার কোনো ইন্টারভেনশন থাকবে। তাই 1973-তে মোহাম্মদ দাউদকে সরিয়ে সোভিয়েত ইউনিয়ন পরোক্ষে কারমাল প্রেসিডেন্সি স্থাপন করে, এবং এই কারমাল অবশ্যই প্রো সোভিয়েত ছিল। পরবর্তীকালে কারমাল কে অ্যাসাসিনেট করে তারাকি আসে, তারাকিকে অ্যাসাসিনেট করে আমিন আসে, এবং এই ধরনের একটা শাসন ব্যবস্থা বারবার শিফট হতে থাকে। কিন্তু কোনোটাতেই সোভিয়েত ইউনিয়নের খুব একটা পছন্দ হচ্ছিল না, তার কারণ সোভিয়েত ইউনিয়ন চাইছিল সেখানে একেবারে প্রো সোভিয়েত একজন কোন লিডার যাতে আফগানিস্তান শাসন ক্ষমতা পায়, যার হাত ধরে আফগানিস্তানকে আর্স্টওয়াইল সোভিয়েত ইউনিয়নের একটা প্রভিন্স তৈরি করা সম্ভবপর হয়। 1976 আমিনের প্রেসিডেন্সি আফগানিস্তানে। কিন্তু সোভিয়েত ইউনিয়নের কেন জানি না আমিনকে একেবারেই মনে হতো যে আমিন বোধহয় আমেরিকার মদতপুষ্ট, এবং সিআইএ অর্থাৎ সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, যেটা আমেরিকার ইন্টেলিজেন্স উইং, সেই সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির কোনো একটা এজেন্ট, হয়তো মাস্কড এজেন্ট, কিন্তু অবশ্যই এজেন্ট, যে কিন্তু আমেরিকাকে কেন তাদের মানে মূলত
সোভিয়েত ইউনিয়ন মনে করতে শুরু করলো যে এই আমিন বোধহয় সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির হাত ধরে আমেরিকাকে একেবারে সোভিয়েতের সম্মুখে এসে দাঁড় করিয়ে দেবার চেষ্টা করছে আফগানিস্তানের মাটিতে। 1979 আফগানিস্তান 70,000 ট্রুপ, সোভিয়েত ইউনিয়ন 70,000 ট্রুপ আফগানিস্তানে ডিপ্লয় করে। উদ্দেশ্য কি ছিল? আমিনকে ক্ষমতা থেকে সরিয়ে সোভিয়েত ইউনিয়নের রাজত্ব সেখানে প্রতিষ্ঠা করা। আমেরিকা নড়ে চড়ে বসে। আমেরিকা মনে করলো সোভিয়েত ইউনিয়নের এই ইনভেশন সোভিয়েত ইউনিয়নকে পার্সিয়ান গালফের একেবারে কাছাকাছি এনে দেবে, এবং পার্সিয়ান গালফ তৎকালীন যুগে কিন্তু আমেরিকার আন্ডারে ছিল, অর্থাৎ বলা যেতে পারে যে সেখানে আমেরিকারই ক্ষমতা মূলত কার্যত ছিল। আমেরিকার ওয়ারশিপস পার্সিয়ান গালফে থাকতো এবং আমেরিকার যাবতীয় যে অয়েল ইম্পোর্টস সেটা পার্সিয়ান গালফের থ্রু দিয়েই হতো। কাজে আমেরিকা তার বিনিময়ে গোটা ভারত মহাসাগরে নেভাল বেসেস তৈরি করে দিল এবং একটা পার্মানেন্ট আর্মি বেস তৈরি করলো ডিয়েগো গার্সিয়াতে, যেটার মধ্যে দিয়ে সোভিয়েত ইউনিয়নকে সরাসরি সামরিকভাবে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে আমেরিকা একটা ঠান্ডা লড়াইতে আফগানিস্তানে যুক্ত হয়ে গেল। ইতিমধ্যে ইউরোপেও কিছু কিছু বিষয় উঠে আসে যেটা একেবারে ঠান্ডা লড়াইয়ের রাজনীতি বলা যেতে পারে। এক তো সেই সময় অর্থাৎ 1979 এবং 80 শুরুর দিকে চলছে স্ট্র্যাটেজিক আর্মস লিটিগেশন টক 2, যেটার মধ্যে সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা তারা দুজনেই একটা নিউক্লিয়ার ওয়েপন্স প্রলিফারেশনকে লিমিট করার প্রচেষ্টা করছে। দ্বিতীয়ত এই সল্ট 2 ট্রিটিটা ইতিমধ্যে ব্যাকফায়ার করে গেছিল, কারণ 1980s এর সময় ইউরোপে আমেরিকাকে টার্গেট করে সোভিয়েত ইউনিয়ন SS-20 মিসাইলস ডিপ্লয় করেছে এবং সেটাকে কাউন্টার করবার জন্য আমেরিকাও ইন্টারমিডিয়েট নিউক্লিয়ার মিসাইলস সোভিয়েতকে টার্গেট করে ইউরোপে ডিপ্লয় করেছে। এবং তার পাশাপাশি চলছে আফগানিস্তানে একটা ঠান্ডা লড়াইয়ের সমীকরণ, যেখানে মুখোমুখি সামরিক শক্তি হিসাবে রয়েছে সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা। কিন্তু এই 1980s এর সময় থেকে দেখা যাচ্ছে যে সোভিয়েত ইউনিয়ন আভ্যন্তরীণ রাজনৈতিক যে প্রেক্ষাপট ছিল সেই প্রেক্ষাপটটা অনেক বেশি টার্ময়েলড হয়ে গেছিল। তার কারণ সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক যে শক্তি ছিল সেই শক্তি ক্ষয় হচ্ছিল, এবং ভিয়েতনাম ওয়ারের পরবর্তী সময় থেকে কিন্তু আমেরিকার ডিফেন্স বাজেট এক্সপোনেনশিয়ালি বেড়ে গেছিল। কাজে আমেরিকাকে মোকাবিলা করার জন্য সোভিয়েতের সেই অনুসারে অর্থনৈতিক বা সামরিক শক্তি কোথাও গিয়ে কিন্তু ম্যাচড হচ্ছিল না। তাই আমেরিকা মনে করলো যে সোভিয়েত ইউনিয়ন এমনি অনেক বেশি উইক, তাই ডাইরেক্ট কনফ্রন্টেশনে না গিয়ে আমেরিকা মুজাহিদ্দিন একটা গোষ্ঠী তৈরি করো, যে মুজাহিদ্দিনরা মূলত ছিল পাশতু ট্রাইবস, এবং এই মুজাহিদ্দিনদের ট্রেন করতো সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, আমেরিকার সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি অর্থাৎ CIA, এবং পাকিস্তান ও ইরান নেটোর অ্যালায়েন্স হওয়ার কারণে প্রচুর সংখ্যক ইকোনমিক এড আমেরিকার তরফ থেকে পেত, এবং পাকিস্তানের মধ্যে দিয়ে আমেরিকা এই মুজাহিদ্দিন ওয়ারিয়র বলবো না, রাদার বলবো মুজাহিদ্দিন টেররিস্টদেরকে অর্থনৈতিক এবং সামরিক সাহায্য করে যাচ্ছিল। এবং এই মুজাহিদ্দিন ওয়ারিয়ার্স যারা বা মুজাহিদ্দিন ইনসার্জেন্টস যারা, তারা কিন্তু মূলত সোভিয়েত ইউনিয়নের এগেনস্টে দাঁড়িয়ে গেছিল, চেষ্টা করছিল কাবুল কিভাবে দখল করা যায়। একদিকে সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক ডিভাস্টেশন, ইকোনমিক ডিভাস্টেশন, অন্যদিকে সামরিক শক্তিতে ক্ষয়। তৃতীয়ত এই মুজাহিদ্দিন ইনসার্জেন্সির জন্য সেন্ট্রাল এশিয়া এবং আর্স্টওয়াইল সোভিয়েত ইউনিয়নে লিটারালি ইসলামিক ইনসার্জেন্ট স্প্রেড করতে শুরু করেছিল। তাই সব দিক থেকে সোভিয়েত ইউনিয়ন কিন্তু পুরোপুরিভাবে কন্টেন্ট হয়ে গেছিল, বা বলা যেতে পারে পুরোপুরিভাবে সীমিত হয়ে গেছিল। সোভিয়েত ইউনিয়নের শক্তি কোথাও গিয়ে ক্ষয় হচ্ছিল, আর সম্ভবপর হচ্ছিল না আমেরিকার সঙ্গে আফগানিস্তানের মাটিতে
মোকাবিলা করার গর্বাচেভ 1989-এ ডিসাইড করলো আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করে নেবে সোভিয়েত ইউনিয়ন। আর ঠিক সেটাই হলো। 1989-এ সোভিয়েত ইউনিয়ন এই সমস্ত বাধা সম্মুখীনে দাঁড়িয়ে সেনা প্রত্যাহার করতে শুরু করলো। 1989 থেকে 1996 12 বছর তারও বেশি চলতে থাকলো আফগানিস্তানের সিভিল ওয়ার। কে দখল করবে আফগানিস্তানের কাবুল শহর বা আফগানিস্তানের রাজধানী? যেই মুজাহিদ্দিন লিডারদেরকে আমেরিকা তখন অর্থনৈতিক এবং সামরিক সাহায্য করত, সেই আমেরিকাও লিটারালি মুখ ফিরিয়ে নিল। আর কোনো ইন্টারেস্ট ছিল না আমেরিকার মুজাহিদ্দিনদেরকে সাপোর্ট দেওয়ার। কি কারণে দেবে? সোভিয়েত ইউনিয়ন অলরেডি তখন 1989-এ আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নিয়েছে সেনা। তখন বিশ্বায়নের যুগ 1990, সোভিয়েত ইউনিয়ন, ফল অফ সোভিয়েত ইউনিয়ন 1990 থেকে শুরু হলো আমেরিকান হেজিমনি। আমেরিকা তখন অর্থনৈতিক সাম্রাজ্য তৈরি করছে গোটা বিশ্ব জুড়ে, এবং আফগানিস্তানে তখন চলছে সিভিল ওয়ার, 12 বছরের সিভিল ওয়ার। কেউ সরকার গঠন করতে পারছে না, প্রত্যেকটা ট্রাইব একে অপরের সঙ্গে লড়াই করছে। পাশতুন সুন্নিরা কাবুল দখল করতে দেওয়া হচ্ছে না, কারণ ইতিমধ্যে নর্দার্ন অ্যালায়েন্স, যেটা নিয়ে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন খবরের চ্যানেলে তোমরা শুনছো নর্দার্ন অ্যালায়েন্স, সেই নর্দার্ন অ্যালায়েন্স তারা কাবুল দখল করতে দিচ্ছে না মুজাহিদ্দিনদের। এই যে পাঞ্চশিরে আজকে তালিবানদেরকে লিটারালি প্রতিরোধ করছে নর্দার্ন অ্যালায়েন্স, ঠিক 1996-এর আগের সময় নর্দার্ন অ্যালায়েন্সেই কিন্তু এই পাঞ্চশিরেই মুজাহিদ্দিনদের প্রতিরোধ করছিল, কাবুল দখল করতে দেয়নি। মাজারে শরীফে সেই সময় দোস্তাম, রাব্বানি, আহমেদ শাহ মাসুদ এবং গুলমুদ্দিন হেকমাত্তার, এরা সবাই মিলে চেষ্টা করছিল কিভাবে মুজাহিদ্দিনদের কাবুল দখল থেকে প্রতিরোধ করা যায়। আমেরিকার মুজাহিদ্দিনদের থেকে নিজেদের নজর সরিয়ে নেওয়া, তাদেরকে আর কোনো রকম কোনো অর্থনৈতিক সাহায্য না করা, তাদের সামরিক সাহায্য না করা, পাকিস্তানের মধ্যে দিয়ে আর কোনো এড মুজাহিদ্দিনকে চ্যানেলাইজ না করা, এই সমস্ত দিক মিলিয়ে আলটিমেটলি মুজাহিদ্দিনরা অ্যান্টি আমেরিকান একটা শক্তিতে পরিণত হয়। এই মুজাহিদ্দিন পরবর্তীকালে 1996-এর ঠিক আগের মুহূর্তে স্প্লিট করে যায় দুটো ভাগে। তৈরি হয় আল কায়দা, যার নেতৃত্ব দেয় ওসামা বিন লাদেন, এবং তৈরি হয় তালিবান, যে তালিবান মূলত ছিল পাশতুন ট্রাইবের, মূলত পাশতুন ট্রাইবসরাই এই তালিবানের নেতৃত্ব দিত, এবং প্রচুর সংখ্যক ইকোনমিক এড পেত পাকিস্তানের তরফ থেকে। 1996 এই সময় কিন্তু পাকিস্তান এবং ভারতের মধ্যে মারাত্মক লড়াই। কাশ্মীর ইস্যু তখন সামনে রেখে পাকিস্তান রাতারাতি চেষ্টা করছে কিভাবে ভারতবর্ষের থেকে কাশ্মীরকে ছিনিয়ে নেওয়া যায়, এবং তালিবানদের সাহায্য নিয়ে, এবং টু সাম এক্সটেন্ট অ্যাকচুয়ালি বিষয়টা ছিল টু ওয়ে ট্রাফিক। পাকিস্তান তালিবানদের সাহায্য দিত, তালিবান পাকিস্তানকে সাহায্য দিত, এবং এই টু ওয়ে ট্রাফিকের মাধ্যমে এক তো পাকিস্তান আফগানিস্তানে তাদের একটা ইনফ্লুয়েন্স তৈরি করার চেষ্টা করত তালিবানদের হাত ধরে, অন্যদিকে তালিবানদের ইউজ করে পাকিস্তান আনঅর্গানাইজড যে ইনসার্জেন্সি কাশ্মীরে তখন ছিল, সেই আনঅর্গানাইজড ইনসার্জেন্সিকে একেবারে অর্গানাইজড একটা টেররিস্ট ইনসার্জেন্সিতে পরিণত করলো, যেখান থেকে তালিবানদের ছত্রছায়ায় থেকে প্রতিনিয়ত লস্করে তৈবা বা জৈশে মোহাম্মদের মতো জঙ্গি গোষ্ঠী তারা ভারতবর্ষের মাটিতে এবং বিশেষ করে কাশ্মীরে ইনফিলট্রেট করে একের পর এক হত্যালীলা চালাচ্ছে। এবার আসি আল কায়দার প্রশ্নে। আল কায়দা আর সে অর্থে আমেরিকান কোনো এড পাচ্ছে না, একেবারে অ্যান্টি আমেরিকান একটা স্ট্যান্স নিয়ে 9/11-এর অ্যাটাক করলো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে, নেতৃত্ব দিল ওসামা বিন লাদেন।
তাহলে দেখো, একটা বিষয় এতক্ষণে পরিষ্কার, যে যেই আমেরিকা মুজাহিদ্দিনদের তৈরি করলো সোভিয়েত ইউনিয়নকে লিটারালি আফগানিস্তানের মাটি থেকে ঠেলে সরিয়ে দিতে, সেই মুজাহিদ্দিনই কিন্তু ফ্র্যাঙ্কেনস্টাইন হিসাবে আমেরিকারই আগেনস্টে চলে গেল। 2001 সাল, পরপর দুটো ঘটনা, 9/11 ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা, এবং ঠিক তারপরে ইন্ডিয়ান পার্লামেন্টে লস্করে তৈবার বম্বিং। কোথাও গিয়ে আমেরিকা এবং ভারতবর্ষ দুজনেই চেষ্টা করলো আফগানিস্তানকে তালিবান মুক্ত করার, কারণ এই দুটো দেশেরই তখন ইন্টারেস্ট হয়ে দাঁড়ালো কিভাবে দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপট থেকে তালিবানের মতো জঙ্গি গোষ্ঠীকে, এবং তালিবানের মতো একটা শক্তি, যে শক্তি প্রতিনিয়ত আল কায়দা বা লস্করে তৈবা বা জৈশে মোহাম্মদ বা হেজবে ইসলামী বা ইসলামিক মুভমেন্ট অফ উজবেকিস্তান, এরকম বিভিন্ন জঙ্গি গোষ্ঠীদের মদত দিয়ে চলেছে, লিটারালি দক্ষিণ এশিয়ার বা সেন্ট্রাল এশিয়ার যে সিকিউরিটি কমপ্লেক্সটাকে ডিস্টার্ব করে, সেই তালিবানকে ক্ষমতা থেকে সরাতে হবে। 20 বছরের সেনার মোতায়েন আমেরিকার 2001 সাল থেকে, এই 20 বছরে আমেরিকা মূলত দুটো কাজ করেছে। এক, আল কায়দাকে আফগানিস্তানের মাটি থেকে নিশ্চিহ্ন করা, এবং দুই, আফগানিস্তানে একটি কোয়ালিশন সরকার গঠন করা, যে কোয়ালিশন সরকার অবভিয়াসলি 20 বছর ধরে আমেরিকার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করেছে, কিন্তু এই কোয়ালিশন সরকার হবে একটা ইনক্লুসিভ সরকার, যেই সরকারে প্রত্যেকটা ট্রাইবের রিপ্রেজেন্টেশন থাকবে, যেই সরকার আফগানিস্তানের মাটিকে তালিবান মুক্ত করার চেষ্টা করবে, যেই সরকার আফগানিস্তানের মাটিকে জঙ্গি গোষ্ঠীর কার্যকলাপের জন্য তৈরি করবে না। এবং তৃতীয় যে কাজটা আমেরিকা করার চেষ্টা করেছে এই লাস্ট 20 ইয়ার্স ধরে, তা হলো আফগানিস্তান ন্যাশনাল আর্মিকে তৈরি করা। আমেরিকান সেনা কিন্তু প্রতিনিয়ত আফগানিস্তানের ন্যাশনাল আর্মি, তাদেরকে ট্রেনিং দিয়েছে, সিআইএ ইন্টেলিজেন্স প্রদান করেছে, এবং শুধুমাত্র যে ট্রেনিং দিয়েছে তা নয়, আমেরিকা প্রচুর রাস্তা তৈরি করেছে, প্রচুর ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে, এবং আমেরিকার সাথে হাতে হাত মিলিয়ে ভারতবর্ষ সেখানে সংবিধান বিল্ডিং, যেটাকে পার্লামেন্ট বিল্ডিং বলা হয়, সেই পার্লামেন্ট বিল্ডিং তৈরি করেছে, আফগান ইন্ডিয়ান ফ্রেন্ডশিপ ড্যাম অর্থাৎ সালমা ড্যাম তৈরি করেছে, তার পাশাপাশি পাওয়ার গ্রিড তৈরি করায় সাহায্য করেছে, এবং প্রচুর পরিমাণে ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু আমেরিকা এবং ভারতবর্ষ এই দুটো দেশই আফগানিস্তানে ইনভেস্ট করেছে। আনটিল 2014 আফগানিস্তান কিন্তু কার্যত তালিবান মুক্ত ছিল, পুরোপুরি মুক্ত ছিল বলবো না, কারণ দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব আফগানিস্তানে তখনও কিন্তু তালিবানের একটা ইনকারশন ছিল, কারণ পাকিস্তান প্রতিনিয়ত তালিবানদের মদত দিয়েছে, এবং আফগান পাকিস্তান বর্ডার, যেটা ভীষণই পোরাস একটা বর্ডার, ঠিক যেরকম নেপাল ইন্ডিয়ার বর্ডার বা বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার, সেই পোরাস বর্ডার দিয়ে কিন্তু প্রতিনিয়ত পাকিস্তান থেকে এই তালিবান গোষ্ঠী, তালিবানের নেতৃত্ব, তারা ইনফিলট্রেট করে আফগানিস্তানের দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব যে সমস্ত প্রভিন্সেস গুলো ছিল, যেমন নাঙ্গাহার ছিল, হেরাত ছিল, কান্দাহার ছিল, এই ধরনের প্রভিন্স গুলোতে তালিবান তারা নিজেদের শাসন কায়েম করার চেষ্টা করেছে। কিন্তু তারপরেও কাবুলের যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু মূলত ছিল কোয়ালিশন গভর্নমেন্ট এবং আমেরিকার হাতেই। 2014 সাল, ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়ার উত্থান। প্রথম দিকে ইসলামিক স্টেটের সঙ্গে আল কায়দার কিন্তু মূলত একটা লিঙ্ক ছিল, কারণ ওসামা বিন লাদেনকে ইসলামিক স্টেট মনে করত তাদের ফোরফাদার। কিন্তু পরবর্তীকালে আল কায়দা এবং ইসলামিক স্টেটের মধ্যে একটা মতাদর্শের পার্থক্য দেখা যায়। মতাদর্শের পার্থক্যটা কি?